অ্যাডজেক্টিভের যে ধারাবাহিকতা, আমরা কোনটার পরে আমরা কোনটা বসাবো সেটা আমরা শিখলাম। এবং এই একটা বাক্যই যদি আপনারা মনে রাখেন এবং সেটার একটু অর্থ মনে রাখেন, তাহলে আশা করি আর এই সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন হয়ে গেল কথা বলা হয়নি লাইভে। কারণ হচ্ছে আমি চাই না যে আমার ভিডিওগুলো আসলে নষ্ট হয়ে যাক। ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী 1 মাস পর তারা লাইভ ভিডিওগুলো ডিলিট করে দেবে, যেটা আমার পছন্দ হয়নি। আপনাদেরকে বোধহয় বলেছিলাম। যা হোক, আমি চাই যে আমার কথাগুলো আসলে থেকে যাক। এটা যার ফলে এভাবে ভিডিও করছি, রেকর্ড করছি আর কি। আপনারা এখন থেকে রেকর্ডেড ভিডিও পাবেন ইনশাআল্লাহ, এবং সেগুলো ফেসবুক এবং ইউটিউব 2 জায়গাতেই থাকবে। ইউটিউব মূলত এই হাউস অফ কনফিডেন্স এরকম এই নামে একটা চ্যানেলই আছে, আপনারা ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন। এই জন্য বলছি যে ইউটিউবে আসলে একটু সাজানো গোছানো থাকে, এ হাউস অফ কনফিডেন্স। তো যদি কারণ মনে হয় যে ইউটিউবে যে দেখবেন, আপনারা দেখতে পারেন। তো গত ক্লাসে একটা জিনিস বাদ ছিল, সেটা হলো ভার্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, তার মধ্যে ভার্বের এই অংশটা বাদ ছিল। সেটা হলো ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বাংলায় যেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। খুব সহজ, সেটা হলো সমাপিকা হচ্ছে বা ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারে, আর নন ফাইনাইট হচ্ছে যেটা ব্যবহার করলে আরও, অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্স হয় আর কি। তো ইনকমপ্লিট সেন্টেন্স তো আসলে অ্যাকসেপ্টেবল হবে না, যার ফলে একটা বাক্যকে কমপ্লিট করতে গেলে আমাদের ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। আর নন ফাইনাইট হচ্ছে সেটা প্রয়োজনে আসতে পারে, আবার না হলেও চলবে। যেমন হচ্ছে ধরুন, হি গোজ, সে যায়, একদম সহজ কথা। এই গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এটাকে আমি একটু বাংলায় অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হলো, ধরুন আমি বলছি আমি সকালে উঠি। আমি সকালে উঠি। আচ্ছা, এগুলো লিখতে গেলে সময় বেশি চলে যাবে, লেখার দরকার নেই, আমি মুখে বলছি। আমি সকালে উঠি। মূল পয়েন্টগুলো লিখি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখুন, উঠি। আবার বলছি যে এখানে কিন্তু বাক্য শেষ হয়ে গেছে, আই গেট আপ ইন দ্য মর্নিং। তো আমি সকালে উঠি হয়ে গেল। কিন্তু আমি যদি বলি আমি সকালে উঠে দাঁত ব্রাশ করি, খেয়াল করে দেখেন এই জায়গায় এই পরের বাক্যে, অর্থাৎ আমি সকালে উঠে দাঁত ব্রাশ করি, এখানে কিন্তু উঠেটা ফাইনাইট ভার্ব নয়। কারণ এই উঠে দ্বারা কিন্তু বাক্য শেষ হয়ে যায় না, একটা কমপ্লিট বাক্য হয় না। এখানে শেষ করার জন্য প্রয়োজন হয়েছে করি শেষে, ওই যে ব্রাশ করি যেটা, এই বাক্যটা হচ্ছে, এই ওয়ার্ডটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই যে উঠে, খেয়াল করে দেখুন, আমি যদি বলি আমি সকালে উঠে, বাক্যটা কি শেষ হয়? হয় না কিন্তু, ইনকমপ্লিট সেন্টেন্স। তো এখানে এই যে উঠে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খুব সহজ করে যদি বলি, সেটা হলো বাক্যে এটাকে ব্যবহার করবেন দুইভাবে। নন ফাইনাইটকে দুইভাবে মূলত ব্যবহার করা যায়। একটা হলো টু প্লাস ভার্ব, এইভাবে। আর একটা হলো ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন আমি সেখানে যেতে চাই। দেখুন, আমি সেখানে যেতে চাই, আই ওয়ান্ট টু গো দেয়ার। দেখুন, এই হচ্ছে, এই যে টু প্লাস ভার্ব, এই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আপনি খেয়াল করে দেখুন, আমি যদি বলি আমি চাই, বাক্য শেষ হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি আমি যেতে, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য হয় না। মানে যেতে কি, আমি যেতে চাই, এই চাওয়াটা হচ্ছে ফাইনাইট ভার্ব,
আর এই টু গোজ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে আমাদের আজকের ক্লাসে আসি। আজকের ক্লাস হচ্ছে অন্য অন্য যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই কথা বলবো বাক্যের অন্য অন্য উপাদানগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। ADJECTIV। আচ্ছা, তো উচ্চারণ নিয়ে আসলে বেশি কথা বলতে ভালো লাগে না, কারণ এটা মানে এমন অবস্থা তৈরি করা হয়েছে যে এই দেশে বলা হয় যে পি এর উচ্চারণ নাকি প না হয়ে ফ হবে। তাই আমি এটাকে ফান করে বলি যে তাহলে PART এটার উচ্চারণ কি হবে? তাহলে PART এর উচ্চারণ যদি প না হয়ে ফ হয়, তাহলে তো এটার উচ্চারণ হয়ে যাবে ফার্ট, এবং ফার্ট মানে কি আপনারা জানেন। সুতরাং উচ্চারণ নিয়ে এত বাড়াবাড়িতে যাব না। যা হোক, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম, অ্যাডজেক্টিভের কথা বলি। তো একটা যে কোনো কিছু সামনে আসলে প্রথমে যেটা চিন্তা করতে হয় সেটা হলো এই শব্দটার অর্থ কী। যেমন আমরা যদি প্রশ্ন করি অ্যাডজেক্টিভ কি, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা যদি প্রশ্ন করা হয়, তাহলে সহজ কথা হচ্ছে প্রথমে চিন্তা করতে হবে যে এই অ্যাডজেক্টিভ শব্দটার অর্থ কী। যে কোনো কিছু, আপনাকে যে কোনো কিছু প্রশ্ন করলে প্রথমে আপনি চিন্তা করবেন যে ওই শব্দটার অর্থ কী। যেমন হচ্ছে আমরা ধরুন নাউন নিয়ে আলোচনা করছি, NOUN, কথার কথা। তো নাউনের মধ্যে ধরুন আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এরকম আছে। তো এই যে প্রপার নাউন, PROPER, প্রপার, তারপরে হচ্ছে নাউন, খেয়াল করে দেখুন এটার অর্থ যদি কেউ জানে তার জন্য এই প্রপার নাউন বিষয়টাকে বোঝা, অনুধাবন করা একদম সহজ। কারণ এই প্রপার হচ্ছে উপযুক্ত আর নাউন হচ্ছে নাম, আপনারা জানেন। তো কোনো কিছুর একদম উপযুক্ত যে নাম, যেমন হচ্ছে যে আমার নাম মনিরুজ্জামান, তো এই যে মনিরুজ্জামান এটাই হচ্ছে প্রপার নাউন। কারণ কিন্তু যদি মানুষ বলা হয় তাহলে কিন্তু প্রপার নাউন নয়, কারণ এটার দ্বারা এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক পার্সনকে বোঝানো হয় না, পৃথিবীর সব মানুষকে বোঝানো হয়। কিন্তু এই যে মনিরুজ্জামান বলতে আমাকেই বোঝানো হয়, যার কারণে এটা হচ্ছে প্রপার নাউন। একইভাবে যে কোনো কিছু সামনে আসলে সেইটা ওই শব্দটার বা যদি শব্দগুচ্ছ হয় সেগুলোর অর্থ যদি জানার চেষ্টা করেন তাহলে দেখবেন বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। অ্যাডজেক্টিভ কাকে বলে, যেমন বলছিলাম যে প্রথমে জানতে হবে যে এটার অর্থ কী, সেটা জানতে হবে। তারপরে বুঝতে হবে এটার ডেফিনেশন কী, অর্থাৎ এটা কাকে বলে। তো আমরা সাধারণত ছোটোবেলার থেকে আমিও শিখে এসেছি আপনাদের মতোই, সেটা হলো অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড বা ওয়ার্ডস দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। এটা আংশিক সত্য, এটা পুরোপুরি শুদ্ধ একটা ডেফিনেশন নয়। মানে একটা সংজ্ঞা তখনই পরিপূর্ণ শুদ্ধ হয়, বা একটা থিওরি বলেন, একটা এইরকম কোনো কিছু তখনই পূর্ণতা পায় যখন সেটার দ্বারা সব কিছুকে ডিফাইন করা যায়, সব কিছুকে বর্ণনা করা যায়। তো এই ক্ষেত্রে খুব সহজ করে মনে রাখতে হবে এইভাবে অ্যাডজেক্টিভটাকে, নাউন বা প্রোনাউন, এই দুই ধরনের শব্দকে কিছু বলতে হলে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি নাউন বা প্রোনাউন থাকে, তো সেই নাউন বা প্রোনাউনকে যদি আপনি কিছু বলতে চান তাহলে যে ওয়ার্ডটা নিয়ে আসতে হবে সেটার নাম অ্যাডজেক্টিভ। একটু উদাহরণ দেই, যেমন হচ্ছে ধরুন হি ইজ এ স্টুডেন্ট, STUDENT, খেয়াল করুন, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আমি একদম সহজ সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যেন আপনাদের বুঝতে কষ্ট না হয়। তো এই যে স্টুডেন্ট শব্দটা হচ্ছে নাউন, কিন্তু এর আগে যদি আমি কিছু বসাতে চাই, খেয়াল করে দেখুন, এই নাউনটার জন্য এই জায়গায় যদি আমি শূন্য স্থান দিই, ধরেন আপনার পরীক্ষায় এরকম এসেছে, হি ইজ এ ড্যাশ স্টুডেন্ট,
খেয়াল করে দেখুন এই জায়গায় আপনি যে ওয়ার্ডটাই বসানোর চেষ্টা করুন না কেন তাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতেই হবে। আপনি বলতে পারেন হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এইরকম যে শব্দটাই আপনি বসান না কেন সেই শব্দটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। কারণ ওই যে বললাম নাউন বা প্রোনাউনকে কিছু বলতে হলে আপনাকে অবশ্যই তার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমি জানি না এর আগে এভাবে কখনো দেখেছেন কি না, আমি একটা এমন নিয়ম দিয়ে শেখানোর চেষ্টা করব একটা বাক্যের মাধ্যমে আপনারা অ্যাডজেক্টিভটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। সেটা খুবই চমৎকার, আমার নিজের কাছেই খুব ভালো লাগে। এটা যদি এই একটা বাক্য যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আশা করি আপনার আর অ্যাডজেক্টিভ বসাতে, এখন মনে হবে যে অ্যাডজেক্টিভ তো বুঝলাম যে নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ড ব্যবহার করতে হয় সেটাই তো অ্যাডজেক্টিভ, কিন্তু এটার মধ্যে একটু ঝামেলা আছে। ধরুন আমি বললাম যে সে একটি আচ্ছা এখানে লিখি, সে একটি ডাইনিং টেবিল কিনলো। খেয়াল করে দেখেন একদম সহজ, যে হি বট এ ডাইনিং টেবিল, হি বট এ ডাইনিং টেবিল। কিন্তু এর মধ্যে কিন্তু এমন হতে পারে যে এটা একটা পুরাতন টেবিল কিনলো, তাহলে আপনি বলবেন যে ওল্ড টেবিল। আবার বললো যে সুন্দর, পুরাতন কিন্তু সুন্দর, তাহলে আচ্ছা বাংলায় লিখি আগে, এই যে বললাম যে সুন্দর, আবার বললাম যে পুরাতন, আবার বললাম যে একটা গোল টেবিল, আবার বললাম যে এটা একটা ধরুন কোন দেশের বলা যায়, চাইনিজ, অর্থাৎ চায়না আর কি, চীন থেকে নিয়ে আসা। তারপরে আবার বললাম যে এটা একটা কাঠের টেবিল, তারপরে আবার বললাম যে কি বলা যায়, এটা কি রঙের বলা যায়, লাল রঙের ধরেন বা কালো রঙের, যেটাই হোক। তারপরে টেবিলটা বেশ ছোট ছিল, না বড় বলি, একটা যেহেতু একটা অনেক বড় বর্ণনা করা হচ্ছে, তাহলে এই যে এই টেবিলটাকে বর্ণনা করার জন্য আপনি খেয়াল করে দেখুন কতগুলো শব্দ ব্যবহার করেছি আমি, যে লাল রঙের, বড়, সুন্দর, পুরাতন, গোল, চাইনিজ, একটা কাঠের টেবিল সে কিনছে। এখন আপনার মনে হবে যে আচ্ছা এর মধ্যে এতগুলো অ্যাডজেক্টিভ, কোনটার আগে আমি কোনটা বসাবো? আমি কি বলবো যে রেড, বিগ, বিউটিফুল, ওল্ড, এইরকম কি বলবো, নাকি আমি বলবো যে চাইনিজ, উডেন, রেড, রাউন্ড, ওল্ড, কোনটা আমি আগে বলবো কোনটা পরে বলবো? দেখুন তো মাথার মধ্যে এরকম চিন্তা আসছে কিনা? অবশ্যই আসার কথা। এইটা যদি আপনি জানেন যে আসলে কোন অর্ডার অনুযায়ী অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করতে হয়, এই বাক্যটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে এই সমস্যা থেকে আপনি একবারে মুক্তি পেয়ে যাবেন। তো কীভাবে কী হবে? প্রথমে কি হবে? প্রথমে হয় ওপিনিয়ন, যেটাকে বলা হয়, ঠিক আছে? ওপিনিয়ন কি? মতামত। সেই আচ্ছা অর্ডারটা আমি লিখে দিই, তাহলে প্রথমে কি হয়? OPINION, ওপিনিয়ন। ওপিনিয়ন মানে মতামত। তো এর মধ্যে মতামত কোনটা? দেখেন এই সুন্দর কথাটা হচ্ছে মতামত, হতে পারতো এটা অসুন্দর, তাহলে সেটাও কিন্তু মতামত হতো। তাহলে সুন্দরটাকে আমাদের আগে ব্যবহার করতে হবে। তাহলে সে কি করলো? একটা ডাইনিং টেবিল কিনলো, কিন্তু সেটা সুন্দর। তাহলে অ্যাডজেক্টিভগুলো আমরা যখন ব্যবহার করব তখন প্রথমে আমাদেরকে বিউটিফুল শব্দটা ব্যবহার করতে হবে। আচ্ছা, অর্ডার অনুযায়ী 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে সাইজ। সাইজটা কি? এখানে কি আছে? বড়। তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে বড়। তারপর 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে এইজ। এইজ কি? অর্থাৎ এটা কি নতুন না পুরাতন, বা এটার বয়স কেমন?
তো দেখেন এখানে আছে কিন্তু পুরাতন, তাহলে আমরা এখানে লিখব পুরাতন। তারপরে 4 নম্বরে আছে হচ্ছে শেপ। শেপ হচ্ছে এটার আকৃতি কেমন। তো আকৃতি এখানে কি আছে, কোনটা আছে, এই যে গোলাকার, তাহলে এটা কিন্তু আমরা, এটা চারকোনা হতে পারত, তাহলে এটা হচ্ছে গোলাকার। তারপরে 5 নম্বর অর্ডারটা কি, 5 নম্বর হচ্ছে এটার কালারটা কেমন, এটার কালারটা কেমন। তো কালার এখানে কি আমরা ধরেছি, লাল। তারপরে 6 নম্বর হচ্ছে এটার অরিজিন কি। এটার অরিজিন কি, ORIGIN। অরিজিন শব্দটার অর্থ হচ্ছে আদি উৎস। তো অর্থাৎ এটা এখানে বোঝানো হচ্ছে যে এটা কোন দেশের তৈরি, এটা কোথার থেকে এসেছে, তাহলে এটা হচ্ছে চাইনিজ, তাহলে চায়না। তারপরে 7 নম্বরটা হচ্ছে এটার ম্যাটেরিয়াল কি, ম্যাটেরিয়াল অর্থাৎ এটা কি দিয়ে তৈরি, MATERIAL, ম্যাটেরিয়াল। উপাদান কি, তাহলে এটা হলো কাঠের একটা, এটা একটা কাঠের টেবিল। তাহলে এই যে আমরা ধারাবাহিকতা পেলাম, তাহলে এখন আমরা কি লিখব, প্রথমে হি, তারপরে হচ্ছে কেনা মূল ভার্ব, তাহলে হি বট, BOUGHT, হি বট এ। যেহেতু এই যে টেবিলটা কি নাউন, তাহলে এই নাউনের জন্য অবশ্যই একটা আর্টিকেল লাগবে। কিন্তু যদি এরকম হতো যে, যেমন হচ্ছে যে আই রিড এ বুক, আমরা বলি যে আমি বই পড়ি, তার ইংরেজি হচ্ছে আই রিড এ বুক। কিন্তু কেউ যদি বলে আই রিড বুকস, সেটাও কিন্তু শুদ্ধ, তাহলে এটা তুলে দিয়ে প্লুরাল করতে হবে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, একটু বলে রাখলাম, এই এটা বসছে মূলত হচ্ছে এই টেবিলের জন্য, যেহেতু নাউন আছে এবং কমন নাউন আছে, যার কারণে একটা আর্টিকেল বসাতে হয়। আচ্ছা, তাহলে হি বট এ, এখন এগুলোকে ধারাবাহিকভাবে বসাতে হবে। তাহলে কি হবে, প্রথমে সুন্দর, বিউটিফুল, বিউটিফুল। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে সাইজ, বিগ, তাহলে বিগ, বড়। তারপরে আছে পুরাতন, তো পুরাতনের ইংরেজি আমরা লিখব ওল্ড। তারপরে কি আছে, শেপ, তাহলে এটা হলো রাউন্ড। তারপরে আছে কালার, রেড। তারপরে আছে অরিজিন, তাহলে চাইনিজ। তারপরে আছে এটা কিসের, কাঠের, তাহলে উডেন। ও আচ্ছা, এটা তো ডাইনিং টেবিল, তাহলে এখানে লেখার দরকার ছিল ডাইনিং টেবিল, DINING, ডাইনিং টেবিল। তার আগে চাইনিজের পরে কি বসবে, উডেন। আচ্ছা, একটু চাপাচাপি হয়ে গেছে, বুঝতে পারছেন নিশ্চয়ই, WWDEN, উডেন। তো এই হলো মোটামুটি অ্যাডজেক্টিভের যে ধারাবাহিকতা, আমরা কোনটার পরে আমরা কোনটা বসাবো সেটা আমরা শিখলাম। এবং এই একটা বাক্যই যদি আপনারা মনে রাখেন এবং সেটার একটু অর্থ মনে রাখেন, তাহলে আশা করি আর এই সমস্যা হবে না। বারবার প্রয়োজনে ভিডিওটা দেখবেন, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আমি আর রিপিট করছি না, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসছে অ্যাডজেক্টিভের হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, যেটাকে বলা হয় পজিটিভ, কম্প্যারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ কি, যেমন খুব সহজ উদাহরণ দিই সব সময়ের মতো, গুড, বেটার, তারপরে হচ্ছে বেস্ট। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্প্যারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। অর্থাৎ কোনো বাক্যে
সাধারণ অর্থে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে, যেমন এই যে আমরা যে বাক্যটা এখনই শিখলাম, সেখানে কিন্তু এই ফর্মটাই ছিল সব জায়গায়, কারণ ওখানে তুলনা করার মতো কোনো কিছু ছিল না। কিন্তু যদি এরকম থাকে যে এই টেবিলটা ওই টেবিলের চাইতে ভালো, তাহলে দিস টেবিল ইজ বেটার দেন দ্যাট ওয়ান। এই যে দিস টেবিল, সরি টেবিলকে টেবিল বলছি আমি, দিস টেবিল ইজ বেটার দেন দ্যাট ওয়ান। আচ্ছা, তো এই যে দুইটার মাঝখানে যে তুলনা করা হলো, এই তুলনা করার কারণে এই বেটার ব্যবহার করতে হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যখন সর্বোচ্চ কোনো কিছু বোঝানো হবে বা সর্বনিম্ন, যেমন হচ্ছে বাংলায়ও আছে কিন্তু একটা বিষয়, যেমন তর আর তম, যেমন দ্রুত। এই যে দ্রুত, তার সাথে কিন্তু আমরা দ্রুততর যোগ করি আর যোগ করি দ্রুততম। তার মানে কি, এটা হচ্ছে কোনো কিছুর তুলনায় দ্রুতগামী, এটাকে বলা হয় দ্রুততর। আর দ্রুততম হচ্ছে সবচাইতে দ্রুতগামী, ফাস্টেস্ট যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে ফাস্টার। এই যে আর যোগ করা, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তবে সবসময় আর হয় না, যখন মনোসিলেবল হয় সাধারণত সেই সময়ে আর যোগ করে কি বলা হয়, এই কম্পারেটিভ ডিগ্রি করা হয়, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি তৈরি করা হয়। কিন্তু যখন মনোসিলেবল না হয়ে ডাই বা ট্রাইসিলেবল এরকম কোনো কিছু হয়, সেই সময়ে কিন্তু ওই অ্যাডজেক্টিভের আগে মোর আর মোস্ট এগুলো বসিয়ে, মোর বসিয়ে কম্পারেটিভ তৈরি করা হয়, আর মোস্ট বসিয়ে সুপারলেটিভ তৈরি করা হয়। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখানে একটুখানি দ্বিধা সংকোচের বিষয় আছে, যদিও আমার মনে হয় এটা জানি না, আবার একটু বলি, যেহেতু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে এল ওয়াই নিয়ে একটু ঝামেলা আছে। যেমন আমরা এল ওয়াই দেখলেই মনে করি যে এটা বোধহয় অ্যাডভার্ব, তো বিষয়টা আসলে এরকম নয়। এল ওয়াই থাকলে ওটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। যেমন হচ্ছে ধরুন, আচ্ছা কিভাবে হয় নিয়মটা বলে দিই। সেটা হলো, আমরা যদি বলি NICE নাইস, তার সাথে আমরা একটা এল ওয়াই যোগ করলাম, নাইসলি হয়ে গেল। কিন্তু আমরা যদি বলি ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড প্লাস এল ওয়াই, তাহলে কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে, নিয়মটা এভাবে মনে রাখবেন যে অ্যাডজেক্টিভের সাথে এই নাইস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়, আর যদি নাউনের সাথে এল ওয়াই যোগ হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। আজ এ পর্যন্তই। আগামী দিন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি মনে হয় যে আই এম ডুইং সামথিং বেটার ফর ইউ, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি অন ফেসবুক। তো আমার চ্যানেলের নাম বলেছি যে হাউস অফ কনফিডেন্স, আর ফেসবুকে তো আপনারা আছেনই সাথে। ধন্যবাদ।